আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ছাত্র আন্দোলনে সাভারে নিহতদের দুজন সিয়াম ও শ্রাবণ, বেঁচে থাকতে বিচার দেখতে চান স্বজনরা। জামালপুরের বকশীগঞ্জ স্থলবন্দর বেশ কয়েক মাস ধরে বন্ধ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, রাজস্ব বঞ্চিত সরকার। ভুয়া মুক্তিযোদ্ধাদের সাজা দেয়া হবে, চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন কিশোর ও তরুণ। তাদের মধ্যে অন্যতম দশম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রাবণ গাজী। তাদের মা বাবার একটাই দাবি, বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান তারা। গত ৫ আগস্ট শেষবারের মতো মায়ের সঙ্গে কথা হয় আলিফ আহমেদ সিয়ামের। এরপর বাবার কাঁধে ওঠে সন্তানের মরদেহের কফিন। পুলিশের গুলিতে জীবন প্রদীপ নিভে যায় দশম শ্রেণীর শিক্ষার্থী সিয়ামের। ওই দিন মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এ কিশোর। শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে যোগ দেন আনন্দ মিছিলে, কিন্তু ওই মিছিল লক্ষ্য করে পুলিশের ছোড়া গুলি লাগে সিয়ামের। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট মারা যায় সে। তানিয়া আক্তার ও বুলবুল কবির দম্পতির সন্তান সিয়াম। তার অকাল মৃত্যুতে পরিবারটিতে চলছে শোকের মাতম। বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান সিয়ামের মা বাবা। সন্তান হারানো ব্যথা কি আমি জানি। আমি চাই না যে আমার মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, এবং আমার বাবার এই অকাল মৃত্যুর কারণে যারা আমার বাবার এই মৃত্যুর জন্য দায়ী, আমি এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। আমি যেন দেখে যেতে পারি আমার বাবার খুনিদের বিচার জন্য এই বাংলার মাটিতে হয়। যখন বিজয় মিছিল নিয়ে একবার থানা রোডে আবার ফেরত আসতেছি, যখন আবার সিএনপি আসছি, তখন একটা ফোন আসছে যে এর ভিতরে আমি ফোন দিছি যে যার ফোন সে তো গুলিবিদ্ধ, ওই যে আপনার ল্যাব জোনে আছে, ওইখান থেকে বাইনাম মেডিকেলে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর পাইছি 3তলা নিউরো সেন্টারে। তারপর তো মোটামুটি ট্রিটমেন্টে ছিল। 7ই আগস্ট বুধবারে 6টার দিকে মৃত্যু ঘোষণা করে বের করে দিল। একইভাবে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়ে সাভার বাস স্ট্যান্ড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শ্রাবণ গাজী। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করা শ্রাবণ গাজীর জীবন প্রদীপও নিভে গেছে একটি গুলির আঘাতে। ছেলে প্রকৌশলী হবে এমন স্বপ্ন দেখলেও এখন সেই সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন তার বাবা মা। তাদের সাথে ওখান থেকে ওরা দলবদ্ধভাবে জাহাঙ্গীরনগর যে মিছিল ছিল সেই মিছিলের সাথে ওরা চলে গেছে এই সাভার নিউ মার্কেটের সামনেই, ওখানে যাই গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সেই মারা যায়। অবশ্যই তাদের বিচার চাই। সিয়াম এবং শ্রাবণের মতো অনেকেই সেদিন নিজের জীবন উৎসর্গ করে নতুন বাংলাদেশ গড়েছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। আমরা যখন আন্দোলনটা শুরু করি তখন আমরা চিন্তা করিনি যে আসলে এই আন্দোলনটি এমন একটি পর্যায়ে আসবে, ফ্যাসিবাদের হামলা হত্যাযজ্ঞ এই পরিমাণে পৌঁছাবে, এতটা অমানুষ তারা হবে, এটা আমাদের কল্পনাতেও ছিল না। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ৫ আগস্ট লং মার্চে অংশ নেওয়া এই শিক্ষক। তাদের প্রতিষ্ঠানে যাব, তার আত্মত্যাগের ব্যাপারে যে কারণে দিয়েছে সেটা যেন অন্য ছাত্রছাত্রীরা তাদের চেতনায় ধারণ করে, সেই লক্ষ্যে আমরা কিন্তু দীর্ঘমেয়াদী কাজ করব। বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার উপজেলায় মোট ৩৯ জন নিহত হয়। দীপ্ত বার্তা কক্ষ।
সাম্প্রতিক আন্দোলনে এক ছাত্রকে হত্যার অভিযোগে ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদ সহ ১১৯ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে। আশুলিয়া থানার ওসি AFM সায়েদ গণমাধ্যমকে জানিয়েছেন, গতরাত 11:30টার দিকে মামলাটি দায়ের করেন আশুলিয়ার বাইপাইলে নিহত আসসাবুরের চাচাতো ভাই শাহিদ হাসান ওরফে মিঠু। নিহত আসসাবুর নওগাঁর মহাদেবপুরের এনাফ নায়েদ ওরফে জাকিরের ছেলে। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকা সাবুর শাহিন স্কুলের 10ম শ্রেণীতে পড়ত। গত 5 আগস্ট বেলা 11টার দিকে সাবুর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যায়, এরপর তার মরদেহ পাওয়া যায়। নিখোঁজ স্বজনের খোঁজে এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বের হওয়ার পর এদের কেউই আর বাড়ি ফেরেননি। এদিকে শনিবার পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে 8টি ও সোহরাওয়ার্দী হাসপাতালে 4টি মরদেহ বেওয়ারিশ অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ছাত্র জনতার আন্দোলনে আহত 500-র বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। সম্প্রতি কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। জাতিসংঘ বলছে যে আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত 650 মানুষ। শুধু মৃত্যুই নয়, এখনো নিখোঁজ আছেন বহু মানুষ, যাদের পরিবার জানে না কি ঘটেছে তার স্বজনের ভাগ্যে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে শনিবার সন্তানের খোঁজে আসেন হক মিয়া। গত 2 আগস্ট মিরপুর থেকে নিখোঁজ হয় তার ছেলে মুরাদ নামের সেই সন্তানের বয়স 15 বছর। বেরোয়েছেন মনে মার কাছ থেকে 50 টাকা নিয়েছে যে মা আমি একটু ঘুরে আই। ওই শুক্রবারের জম্মা পইরা খাওয়া দাওয়া করে বাড়িছে। এই পর্যন্ত আর কোনো খোঁজ নাই। যতজনে যত কথা কইছে আমি সব জায়গাতেই গেছি, কিন্তু স্যার পাই নাই। আজকে মেডিকেল থেকে এলাম, সরদ্দিক গেলাম, সরদ্দি থেকে কেন আইলাম, এখানেও আইসি। এখন এখানেও তারা জিজ্ঞাসা করছি এই ধরনের ছবি নাই। তারা ছবি দেখাইছে, আমরা দেখছি যে ছবি নাই এখানে। একই অবস্থা রাজধানীর যাত্রাবাড়ি থেকে আসা কবিরের। 13 আগস্ট থেকে নিখোঁজ ছেলে সিফাতের সন্ধানে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন তিনি। কাজে যাচ্ছে আর কি, ইলেকট্রিক কাজ করে, কাজ শিখাইতেছে আর কি নতুন, এইটাই বলে বাইরেছে আর কি। এখন আর পাওয়া যাইতেছে। এটা হলো আল্লাহর রহমত, যদি পাই আর কি মনে বোঝাইতে পারো, এই হলো কথা। মর্গে যেসব মরদেহ রয়েছে, হতভাগ্য এই মানুষগুলোর কারো কারো চেহারা বিকৃত হয়ে গেছে, ফলে সহজে চেনারও উপায় নেই। এদিকে ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে এখনো হাসপাতালে আছেন, তাদের চিকিৎসায় সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এই 500-600 ছাত্র কিন্তু মৃত্যুর ঝুঁকিতে আছে। দিস ইজ নট দ্যাট আপনি অপারেশন করলেন ভালো হয়ে যাবেন। পোস্ট অপারেটিভ ইনফেকশন ইজ দ্য ডেঞ্জারাস থিং, যে কারণে আমরা সমস্ত সরকারি হাসপাতালে কমন নির্দেশনা দিয়েছি, এদের জন্য ডেডিকেটেড ইউনিট থাকবে, কাউকে ওখানে আমরা অ্যালাউ করবে না, এবং 24/7 ওখানে চিকিৎসা নিশ্চিত করা হবে। ছাত্র আন্দোলনে আহতদের পূর্ণাঙ্গ তালিকা রবিবার প্রকাশের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক ও বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। শনিবার 3য় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change, restoration of all institutions. আমাদের তরুণ প্রজন্ম একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা অনুসারে জনগণকে প্রভাবিত করতে পেরেছে। একটি অর্থবহ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে। এই সরকার অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্র নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। Your Excellencies, the theme of this summit, as well as for this inaugural leaders.
বিস্ফোরক মামলায় ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ ঠাকুরগাঁওয়ে আদালতে তোলা হলে এই নির্দেশ দেয় আদালত। শুক্রবার রাত ১১টার দিকে রুহিয়ার নিজ বাসভবন থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবির একটি দল। রমেশ চন্দ্র সেনের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা থেকে পুলিশ সদস্যরা এসে সাবেক পানি সম্পদ মন্ত্রীকে নিয়ে গেছেন। স্থানীয় থানা পুলিশ কেবল তাদের সহযোগিতা করেছে। তবে কী কারণে রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। দেশে বড় বড় আর্থিক অনিয়মের সঙ্গে যার নাম সরাসরি জড়িয়ে রয়েছে তিনি সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন ধন সম্পদের পাহাড়। তার নামে রয়েছে শেয়ার বাজার কেলেঙ্কারি ও ঋণ জালিয়াতি সহ নানা অভিযোগ। সালমান এফ রহমান এবং তার প্রতিষ্ঠান বেক্সিমকো, বলা হয়ে থাকে ব্যাংকের ফ্রি টাকায় তিনি শত শত কোটি টাকা পকেটে ভরেছেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী দেশের 4টি সরকারি ও 3টি বেসরকারি ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ৩৬,৮৬৫ কোটি টাকা ঋণ রয়েছে। এর মধ্যে শুধু আইএফআইসি ব্যাংকেই সালমান এফ রহমানের নামে বেনামে থাকা প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ প্রায় 11,০০০ কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক গত বছর অন্য গ্রাহকদের ঋণই দিতে পারেনি, কারণ বেক্সিমকো গ্রুপ একাই 14 আগস্ট পর্যন্ত প্রায় 23,070 কোটি টাকা ঋণ নিয়েছে, যা একক ঋণ গ্রহীতাকে ঋণ দেওয়ার সর্বোচ্চ সীমার চেয়েও বেশি। অর্থাৎ ব্যাংকটির ঋণ দেওয়ার সক্ষমতা বেক্সিমকো একাই ব্যবহার করে ফেলেছে। এমনকি ধুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংক থেকেও ঋণ নিয়েছেন সালমান এফ রহমান, তবে পরিশোধ করেননি কিস্তি। এর ফলে ব্যাংকগুলো পরবর্তী নতুন ঋণ দেওয়ার সক্ষমতা হারাবে বলে মত দেন এই অর্থনীতিবিদ। যখন এই কুঋণ বা মন্দ ঋণ বাড়ে এবং খেলাপি ঋণ বাড়ে, তখন কিন্তু এই বেসরকারি খাতে যে ঋণ প্রবাহ সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এবং একই সঙ্গে আমরা যেহেতু এই মুহূর্তে একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছি, এটার কারণে এমনিতেই ঋণ দেওয়ার সক্ষমতা ব্যাংকগুলোর যা রয়েছে সেটাও কমে গেছে। এবং এর পাশাপাশি এই মন্দ ঋণ এবং খেলাপি ঋণ এই দুটোর কারণে দেখা যাচ্ছে বিপুল পরিমাণে টাকাটা আটকে রয়েছে এবং তার বিপরীতে ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি জানান, ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংককে কঠোর পদক্ষেপ নিতে হবে। আগামীতে এই খাতে স্বচ্ছতা আনতে একটি কমিশন গঠনের প্রস্তাব রয়েছে তার। ইনিশিয়েটিভ যে সমস্ত নিতে হবে তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই অর্থনীতি আদালতকে চালু করা, দ্বিতীয় হলো তাদেরকে নোটিশ দেওয়া, আর তৃতীয় হলো যে পুরো ব্যাংক খাতকে ঢেলে সাজানোর জন্য আমি মনে করি যে একটা শক্তিশালী ব্যাংকিং কমিশন তৈরি করা দরকার। 2006-07 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ঋণ খেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান। এরপর জেল থেকে বের হয়ে নাম জড়ান 2010-11 সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে। বাংলাদেশ ব্যাংকে এই জায়গাতে খুব শক্ত ভূমিকা পালন করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপস সহ আরও অনেকে সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন নিহতদের স্বজনরা। রাজধানীর একটি হোটেলে ব্রিফিংয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে হত্যাকাণ্ডের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানান। যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দরে কয়েক মাস ধরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এরই মধ্যে বন্দর ঘিরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, অন্যদিকে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দরের আধুনিকায়ন করে ভবন নির্মাণের জন্য 56 কোটি টাকা ব্যয় করে সরকার। বর্তমানে এখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও আশানুরূপ বাণিজ্য হচ্ছে না। পাথর সহ 33টি পণ্য আমদানি রপ্তানি করার কথা থাকলেও নানান সমস্যার কারণে বন্দরটি চালু হওয়ার পর থেকে শুধু ভারতীয় পাথরের ওপর নির্ভর করতে হচ্ছে।
2022-23 অর্থ বছরে এই স্থলবন্দর দিয়ে 1,44,000 মেট্রিক টন পাথর আমদানি করে রাজস্ব আয় হয় 7,15,00,000 টাকা। বর্তমানে পাথর আমদানি বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী সহ শ্রমিকরা। চলতি বছরের প্রায় বেশিরভাগ সময় আমদানি বন্ধ থাকায় বিপুল পরিমাণ রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে। আমদানি একদিন হয় 5 দিন হয় না, যেগুলো নামাইছে এগুলো বিক্রি হয় না। আমরা খুব অসহায় হয়ে আছি, কোনো কাম কাজ নাই, আমরা চলতে পারতেছি না। মনে করেন আগের 2টা পাথর আছে আজকে ভেঙে গেলাম, এত বেশি থাহন না বাং করে। শুধু একটি পণ্যের ওপর নির্ভর করে এত বিশাল বন্দর রক্ষা করা যাবে কিনা সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ইম্পোর্টাররা একটু কম আমদানি করতেছে, কিন্তু এই বন্দর দিয়ে প্রায় 33 প্রকারের পণ্য আমদানির সুযোগ আছে। বন্দর ঘিরে আশপাশে গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। পাথর আমদানিকারকরা বলছেন, বন্দরে অতিরিক্ত ডিউটি ফি থাকায় পাথর আমদানি করে লাভ হচ্ছে না, ফলে বাধ্য হয়ে আমদানি বন্ধ করতে হচ্ছে। আমাদের বন্দরে গাড়ি ঢোকানি পরে 5200 টাকা তাকে জমা দিতে হয়। ভুটানের ট্রানজিটটা চালু হলে এবং আমাদের বন্দরটা আরো চালু হবে। ধানুয়া কামালপুরের স্থলবন্দরকে আরও গতিশীল করতে সরকারের উচ্চ মহলের সাথে কথা বলেছে স্থানীয় প্রশাসন। ইমিগ্রেশনটি চালু হলে এই স্থলবন্দরটি দিয়ে দুই দেশের মানুষের ব্যবসায়িক কার্যক্রম এবং যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এবং দুই দেশেরই অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা বৃদ্ধি পাবে। চলতি অর্থ বছরে এই স্থলবন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা 10 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। এবার কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে সনদ নিয়েছেন তাদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে চট্টগ্রাম সফরকালে কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এর আগে উপদেষ্টা সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে কথা বলেন উপদেষ্টা। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 34 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। গত 18 জুলাই নগরী বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী হত্যার অভিযোগে এই হত্যা মামলা করা হয়েছে। দুপুরে নগরীর চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন নিহত শিক্ষার্থীর চাচা মোহাম্মদ পারভেজ। মামলায় শেখ হাসিনার পাশাপাশি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকেও আসামি করা হয়েছে। চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালত এই আদেশ দেয়। এর আগে সকাল 6:30টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত এরশাদ নামের এক ব্যক্তি শুক্রবার ডবলমুরিং থানায় এম এ লতিফ সহ 16 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। মামলায় এম এ লতিফ গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়। বিভিন্ন সরকারি দফতর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মচারীরা চাকরি জাতীয়করণের দাবিতে কর্মসূচি পালন করেছেন। সকালে রাজধানীর শাহবাগ মোড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা। তাদের দাবি, আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সরকারের জারি করা নীতিমালা অনুসরণ করছেন না। কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। ছাঁটাই, স্বল্প বেতনে চাকরি ও মাতৃত্বকালীন ছুটি দেয়া হয় না বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। দাবি না মানা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। আমাদের কন্ট্রাক্টররা আমাদের বেতন থেকে কেটে নিয়ে যায়। তারপর হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো ছুটি নাই। তারপর হচ্ছে আমাদের বোনদের মাতৃকালীন কোনো ছুটি নাই।
5 বছর 10 বছর আগে যে বেতন ছিল আমরা সেম বেতনে এখনো আছি। আমরা কোনো বোনাস পাই না, আমরা কোনো ভাতা পাই না। এখন দেয়ালে পিঠ থেকে গেছে, তাই আমরা চাই যে সবকিছুর সাথে সাথে আমাদের চাকরির বৈষম্যটাও দূর হোক। ঢাকা কলেজের বিভিন্ন হলে ছাত্রলীগ নেতাকর্মীদের পক্ষ থেকে দেশীয় অস্ত্র, রড ও লাঠি সোঁটা সহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সকালে এই উদ্ধার অভিযানে অংশ নেন সাধারণ শিক্ষার্থী ও হল সুপাররা। শিক্ষার্থীদের দাবি এইসব সরঞ্জাম দিয়ে ক্যাম্পাসের পাশাপাশি আশপাশের এলাকায় চাঁদাবাজি করতেন ছাত্রলীগ নেতাকর্মীরা। তল্লাশির সময় খাটের নিচ থেকে বেরিয়ে আসে রামদা, লোহার রড, পাইপ, হকি স্টিক, হেলমেট সহ বিভিন্ন সরঞ্জাম। আপনারা জানেন গত 16ই জুলাই থেকে যত ধরনের হামলা মামলা হয়েছে সেখানে কিন্তু আগ্নেয়াস্ত্র ছিল, সরাসরি অস্ত্র ছিল। যেই পরিমাণে আমরা আগ্নেয়াস্ত্র রাস্তায় দেখেছি সেই পরিমাণ অস্ত্র কিন্তু আমরা হলে পাইনি। আমরা মনে করছি যে এটা হল সুপারদের সহায়তায় এই অস্ত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে। কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে পাগলা মসজিদের দান বাক্সে 28 বস্তা টাকা পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের গহনা। এখন চলছে টাকা গণনার কাজ। এতে অংশ নিয়েছেন অন্তত 350 জনের একটি দল। মসজিদে 9টি লোহার দান বাক্স রয়েছে। প্রতি 3 মাস পর পর এগুলো খোলা হয়। তবে এবার 3 মাস 27 দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসের 20 তারিখে দান বাক্স খোলা হলে পাওয়া যায় 7,78,00,000 টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলংকার। নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA ডাকা এই কর্মবিরতিতে প্রায় অচল দেশটির স্বাস্থ্যসেবা। সকাল 6টা থেকে শুরু হওয়া 24 ঘন্টার এই কর্মবিরতি চলবে রবিবার পর্যন্ত। তবে এই সময়কালে জরুরি চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে IMA। বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছে। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এই কর্মবিরতি ডাকা হয়। টানা 16 বছর বাফুফে সভাপতির দায়িত্বে থাকার পর আবারও নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেছেন কাজী সালাউদ্দিন। অথচ তার মেয়াদকালে বাফুফের বিরুদ্ধে উঠেছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ফিফা র্যাঙ্কিংয়েও কেবল অবনতিই হয়েছে বাংলাদেশ দলের। শুরুতেই জেনে নেওয়া যাক কিছু পরিসংখ্যান। কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতির দায়িত্ব নেন 2008 সালে। তখন ফিফায় বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 180 আর 16 আগস্ট পর্যন্ত বাংলাদেশের অবস্থান 184-তে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, নেপাল, মালদ্বীপ এমনকি ভুটানও র্যাঙ্কিং এগিয়ে বাংলাদেশের চেয়ে। 2008 থেকে 2024 এই 16 বছরে বাংলাদেশ পুরুষ দলের ট্রফি অর্জনে প্রাপ্তি শূন্য। এমনকি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলা হয়নি। ট্রফি বলতে যা কিছু অর্জন তা কেবল নারীদের। 2022 সালে সাফ চ্যাম্পিয়ন হয়ে ফেসবুক স্ট্যাটাসে সানজিদা আকাঙ্ক্ষা জানানোর পর ছাদ খোলা বাসে দলটিকে সংবর্ধনা জানানো হয়। অথচ এই কাজী সালাউদ্দিন ক্ষমতায় বসেই বড় ঘোষণা দিয়েছেন, We may qualify, we'll try to qualify, পারি নাই। But that is not the end of the world. Why are you talking about that? Why are you শিখাচ্ছে? ওরা বলছিলেন উনি ভিশন। I'm not a magician. অনেকের মতে কাজী সালাউদ্দিন দেশের অন্যতম সেরা ফুটবলার, কিন্তু সংগঠক ও দেশের ফুটবলের প্রধান হিসাবে তাকে 5 নম্বরও দিতে রাজি নন ফুটবল বোদ্ধারা। উনি তো টোটালি সমস্ত বাংলাদেশের খেলাটা উনি স্থবির করে দিয়েছে। এটা তো আমাদের সময় ছিল না। আমাদের সময়কার ওই সিস্টেম বেঁচে থাকলে আজকে এই দণ্ডদশা হয় না। কারণ আমাদের সমস্ত প্লেয়ার এসছে মফস্বল শহর থেকে। আমরা গ্রামগঞ্জ, আমাদের খুলনায় খেলা না হলে আমরা আসলাম হতে পারতাম না। তো এই জায়গাগুলোতে আপনাদের কাজ করতে হবে। তো আর্থিক অনিয়মের অভিযোগে গত বছর এপ্রিলে বাফুফের বিরুদ্ধে ফিফা কড়া ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের ফুটবল ইতিহাসে, যা নজিরবিহীন। বাফুফে নারী উইংয়ের কাউন্সিলও নিয়োগ নিয়েও বিতর্ক রয়েছে। সালাউদ্দিনের বিরুদ্ধে বিদেশি কোচ এনেছেন আর বিদায় করেছেন। ফিফার অর্থায়নে সিলেট বিকেএসপিতে একাডেমি করা হলেও বাফুফের পরিকল্পনাহীনতা আর অব্যবস্থাপনায় সেটিও বন্ধ হয়ে যায়। এত অভিযোগের পরও পঞ্চম মেয়াদে বাফুফের সভাপতি হিসাবে সালাউদ্দিনের নির্বাচন করা ঘোষণাকে অযৌক্তিক মনে করেন সাবেক ফুটবলাররা। যে কোনো অসুবিধা হলে আমাদের দেশের যাতে উপকার হয় সেইটা মাথায় রেখে একটা ইন্টারিয়াম কমিটি করে দেওয়া যেতে পারে। সেটা ফিফার সাথে কথা বলে, এফসির সাথে কথা বলেই এটা করা যেতে পারে। এনাফ ইজ এনাফ। উনি যতদিন ধরে এখানে ছিলেন এই সরকারের ছত্রছায়ায়, এই কথায় প্রাইম মিনিস্টারের দাপট দেখে ওয়ান ম্যান ফেডারেশন বানায় এই লুটপাট হাবিজাবি হ্যানত্যান এগুলো সব কিছু করে, এগুলো পরীক্ষিত জিনিস।
যে আপনারা সাংবাদিকেরা তাকে হাইস্ট লেভেলে সাপোর্ট দিয়েছেন, তারপরেও শেষ পর্যন্ত যখন বিপদে পড়ছে এই সালাউদ্দিন সাহেব আপনাদের বাবার জুতার ছবি দেখতে চাইছে। ফুটবল ফেডারেশন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছিল কয়েক বছর আগেই। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেটি এখন আরও জোরালো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ছাত্র আন্দোলনে সাভারে নিহতদের 2 জন সিয়াম ও শ্রাবণ, বেঁচে থাকতে বিচার দেখতে চান স্বজনরা। জামালপুরে বকশীগঞ্জ স্থলবন্দর বেশ কয়েক মাস ধরে বন্ধ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, রাজস্ব বঞ্চিত সরকার। ভুয়া মুক্তিযোদ্ধাদের সাজা দেয়া হবে, চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।